সুন্দর জায়গার নাম তো অনেক শুনেছেন, কিন্তু আজ আপনাদের ঘোরাবো এমন এক মায়াবী জায়গা যেখানকার সৌন্দর্য রং বদলায় আর স্বাগতম জানাই নানান রঙে। যার এক পাশে আছে তিব্বত, আর এক পাশে আছে ভুটান। যেখানকার রাস্তায় বাইক রাইড করার সময় মনে হয় এ যেন এক অন্য জগৎ, এক্সট্রিমলি অ্যাডভেঞ্চারাস। সো একদম রিল্যাক্স হয়ে যান, কারণ আজ আপনাদের ঘোরাবো দ্য ল্যান্ড অফ ম্যাজেস্টিক মাউন্টেন্স, অরুণাচল প্রদেশ। ছোট্টবেলা থেকেই পাহাড় আমার কাছে খুবই আকর্ষণীয়, আর তার মায়াবী ডাক আমার মনকে করে তোলে আরও উতলা। তাই শত ব্যস্ততা দূরে ফেলে ছুটে যায় তার কোলে। পাহাড়কে সবুজ রূপে তো অনেকবার দেখেছি, মনের কোণে তার অন্য রূপের ছবিও এঁকেছি, কিন্তু বাস্তবে কোনোদিন দেখিনি। আর আজ ফাইনালি সেই দিন। জার্নি শুরু করছি আমার শহর রামপুরহাট থেকে, ট্রেন নম্বর 12345 সরাইঘাট এক্সপ্রেস। প্রায় 800 কিলোমিটার পথ অতিক্রম করে আমাদের ট্রেন পৌঁছে গেল তার ফাইনাল ডেস্টিনেশন গুয়াহাটি রেলওয়ে স্টেশনে। স্টেশন থেকে বেরিয়ে প্রথমবারের মতো গুয়াহাটিকে যে রূপে দেখলাম, সত্যি অতুলনীয়। চারিদিকে ছোট্ট ছোট্ট পাহাড় দিয়ে ঘেরা আসামের রাজধানী গুয়াহাটি। এই শহর যতটাই সুন্দর, এখানকার ওয়েদারও ঠিক ততটাই মনোরম। স্টেশন থেকে 9 কিলোমিটার দূরে আমরা চলে এলাম ক্যানোপি নর্থ ইস্টে, কারণ মেন জার্নিটা এবার আমরা করব বাইকে। অরুণাচল প্রদেশে প্রবেশ করতে হলে একটা পারমিট লাগে, ILP, ইনার লাইন পারমিট। আমরা আগে থেকেই ব্রোকারের মাধ্যমে এটা বানিয়ে নিয়েছিলাম, তাই কোনো রকম হেডেক ছাড়া শুধুমাত্র ভিউ এনজয় করতে করতে চললাম অরুণাচল প্রদেশ। সো অ্যাপ্রক্সিমেটলি 3 ঘন্টা রাইড করার পরে এবার ফাইনালি আমরা ILPর চেক পয়েন্টে চলে এসেছি। এবার ILP চেকিং হয়ে গেছে কমপ্লিট। এবার আমরা আমাদের জার্নি কন্টিনিউ করব। আর এখান থেকে শেরগাঁওয়ের ডিস্টেন্স এখনও 95 কিলোমিটার। এখন সময় হচ্ছে সন্ধ্যে 5টা, তো এখন 95 কিলোমিটার যেতে হবে। তো আমাদের এস্টিমেশন আছে মোটামুটি 8টা থেকে 8:30টার মধ্যে আমরা পৌঁছে যাব। বাকি দেখা যাক। এখন ঘড়িতে সময় 6টা 16। আমরা এখন রাইড করছি পাহাড়ের মধ্যে দিয়ে। গাড়ি 2 থেকে 3 গিয়ারেই চালাচ্ছি, মাঝে মাঝে একেও দিচ্ছি। আর আমরা 2টো বাইক আছি, আর এই রুটে রাতের বেলায় বাইক খুব কমই চলে। রাতের বেলায় পাহাড়ে রাইড করা কোনোদিনও বেটার নয় বা কোনোদিনও ভালো একটা যুক্তি না, বাট সিচুয়েশনে পড়লে কিছু করার নেই। যেমন আজকে আমরা পড়েছি, এখন রাইডটা করতে হচ্ছে। বাট নেক্সট ডে থেকে আমরা কোনো সময় প্ল্যান এরকম করবো না যে রাতের বেলায় পাহাড়ে আমরা রাইড করব। বেশ কিছুক্ষণ অন্ধকারে রাইড করার পরে পৌঁছে গেছি শেরগাঁও। না কোনো ভিউ দেখতে পেয়েছি, না কিছু বুঝতে পেরেছি, কারণ চারিদিকটাই অন্ধকার। বাট সকালে ঘুম থেকে উঠে যা দেখলাম, উফ, জাস্ট অসাধারণ। কালকে আমাদের পৌঁছাতে অনেকটা রাত হয়ে গেছিলো, তার জন্য কোনো কিছু তো দেখতে পাইনি কেমন ভিউ কিনা। বাট সকালবেলা যখন জাস্ট বাইরে একটু বেরোলাম আর চারিদিকটা তাকালাম, আহা, মন শান্তি করা ভিউ। একদম পিসফুল একটা গ্রাম, ছোট্ট পাহাড়ি গ্রাম এটা, শেরগাঁও। দারুণ সুন্দর, চারিদিকে পাহাড়ে ঘেরা। এই যে আমার পেছনে দেখতে পাচ্ছেন পাহাড়, এই বড় লম্বা লাইন আপ আছে পুরো পাহাড়ের।
আমরা রাত্রিবেলা এসে এই হোমস্টেটায় উঠেছিলাম। এটার নাম হচ্ছে পোটালা হোমস্টে। কন্ট্যাক্ট ডিটেলস আমি দিয়ে দিচ্ছি। আপনারা যদি কেউ এখানে ভিজিট করছেন বাইক নিয়ে বা পার্সোনাল কার নিয়ে, পার্কিং লট এদের অনেক বড় আছে, তো আপনারা এখানে ডেফিনেটলি আসতে পারেন। আর একটা কথা না বললেই নয়, যখন নিচ থেকে আমরা উপরে উঠছিলাম তখন টেম্পারেচার ধীরে ধীরে কমছিল, কমতে কমতে লাস্ট কাল রাতে 5 পর্যন্ত এসেছে। আর যেহেতু আমরা একদম সকাল সকাল এখান থেকে বেরোবো, তো এখানে ব্রেকফাস্টের সেরকম ব্যবস্থা নেই, বললো 8টা পর্যন্ত ওয়েট করতে হবে। বাট অতক্ষণ আমরা ওয়েট এখানে করতে চাইছি না, কেননা আমরা আজকে যাব তাওয়াং। তো তাওয়াংয়ের ডিস্টেন্স এখান থেকে অ্যাপ্রক্সিমেটলি 200 কিলোমিটার। আর মাঝখানে অনেকগুলো ভিউ পয়েন্ট আছে, সেলা পাস, নোরা ফলস, অনেক জায়গা আছে দেখার মতো। তো আমরা কোনো কিছু মিস করতে চাই না, ওই জন্য আমরা যত সম্ভব আগে আগে যাব, যাতে আমরা সমস্ত ভিউ পয়েন্টগুলোতে অনেক বেশি সময় স্পেন্ড করতে পারি আর আপনাদেরকেও দেখাতে পারি যে আমাদের ইন্ডিয়া কত সুন্দর। আমরা আমাদের হোমস্টে ছাড়িয়ে এবার চলে এলাম শেরগাঁওয়ের মেন রোডে। এবার এখান থেকে আমরা নেব লেফট, আর এই মেন রোডটা ধরে এই সুন্দর সিনিক ভিউয়ের সঙ্গে এবার আমরা যাব নেক্সট তাওয়াং। বাট বিফোর আমরা অবশ্যই একটা চেক পয়েন্ট রাখবো বমদিলাতে। জাস্ট লুক অ্যাট দ্য ভিউ গাইস, ওয়াও, ইট ইজ জাস্ট ওয়াও। আমরা কালকে ট্যাঙ্ক ফুল করে এনেছিলাম, 1200 টাকার ফিউল ভরেছিলাম, বাট এখন দেখতে পাচ্ছি ফিউল একদম কমে গেছে। তো নেক্সট পেট্রোল পাম্প আমরা পেয়ে গেছি কাছে, তো আমরা এখান থেকে আমাদের পেট্রোল ভরে নেব, একদম ট্যাঙ্ক ফুল করে নেব। RC 390-তে ভাই মাইলেজ কিন্তু খুবই খারাপ, ও অ্যাপ্রক্সিমেটলি 20-25 দেয় যতটুকু বোঝা গেল। ফুল করা না অ্যাডভেঞ্চারাস মন আমার, অ্যাডভেঞ্চার করতে বেরিয়েছি, সঙ্গে KTM অ্যাডভেঞ্চার বাইক, কম্বিনেশন টপ নচ ভাই। শেরগাঁও থেকে সেলাপাসের জার্নি আমার চিরকাল মনে থাকবে, কারণ এই একটা জার্নিতে পার করতে হয় অসংখ্য বড় বড় পাহাড়। আর এই পাহাড়গুলো দেখে যেন মনে হচ্ছিল তারা এক এক সাজে ভিন্ন রূপে আমাদের ওয়েলকাম জানাচ্ছে। কয়েক ঘন্টা রাইড করার পর নোটিস করলাম ল্যান্ডস্কেপ যেন ধীরে ধীরে পরিবর্তন হচ্ছে। পাহাড় তার সবুজ রং ছেড়ে নতুন রঙে সজ্জিত হচ্ছে, আর তাকে দেখার জন্য আমার মনের আবেগ আরও বেশি বেড়ে যাচ্ছে। সুন্দর সবুজ পাহাড়ে রাইড করতে করতে কখন যে পাহাড়ের রং সবুজ থেকে সাদা হয়ে গেল বুঝতেও পারলাম না, কিন্তু মনে মনে ভাবলাম জার্নিটা কোথায় শুরু করেছিলাম আর এখন কোথায় এসে হাজির হলাম। আর ফাইনালি বেশ কিছুক্ষণ রাইড করার পর পৌঁছে গেলাম আমার স্বপ্নের স্থানে, যার নাম সেলা লেক, যাকে দেখার পর আমি নিস্তব্ধ হয়ে গেলাম। চারিদিকে উঁচু উঁচু পাহাড় আর আশেপাশে মেঘেদের সমাহার, তারই মাঝে আছে স্বচ্ছ জলের এই সেলা লেক। কতই না সুন্দর এবং মন মুগ্ধকর এই দৃশ্য।
সো এভরিওয়ান, এখন আমি আছি সেলা লেকে। এই যে দেখতে পাচ্ছেন এত সুন্দর বরফ, এটা সেলা লেকে। সেলা পাশে যে রোড, সেই রোডে পড়ে সেলা লেক। এই লেকের জলটা একদম স্বচ্ছ, তার সঙ্গে এর পাশে যে পাহাড়টা আছে সেই পাহাড়ে পেয়ে যাবেন এই রকমের বরফ। তো বরফের সঙ্গে রীতিমতো আপনারা খেলা করতে পারবেন। এই যে বরফ, একদম হালকা তুলোর মতো বরফ, খুবই ঠান্ডা, চিল্ড। সানলাইট আছে, ওই জন্য আমরা ক্যাপ ট্যাপ খুলে রেখেছি, না তো ভাই পারা অসম্ভব। আর দারুণ সুন্দর জায়গা, এখানে এসে সত্যি একদম স্যাটিসফাইড ফিল লাগছে যে হ্যাঁ এসেছি, ইট ইজ ওয়ার্থ ইট। সব জায়গায় পুরো ভ্যালি, যত দূর তাকাচ্ছি সব বরফে ঢাকা। এবার আমি জলটা টাচ করতে যাচ্ছি, দেখো বাইরে একদম বরফ জমে আছে, এমনিতেই 0 ডিগ্রি টেম্পারেচার। দেখা যাক জল কেমন ঠান্ডা। হে ভাই, পায়ের কাছে জল চলে এসছে। একদম কনকনে ঠান্ডা ভাই। ভুলে গেছে টাচ করে, হাত মনে হচ্ছে জমে যাবে। এই জল খুবই ঠান্ডা। সো রাইট নাও এখন আমি আছি সেলা পাশে, আর সেলা পাশে আমাদের জওয়ানদের সঙ্গে আমার পরিচয় হয়েছে। এনারা এখানে যা ভালোবাসা দিচ্ছে না, অসাধারণ। আমাদের আর্মি টপ নচ, ইন্ডিয়ান আর্মি ইজ দ্য বেস্ট। একবার আমি ছোট্ট একটা ইন্ট্রো করে নেবো যে কে কোনখান থেকে আসছে, কারণ সবাই এখানে আলাদা আলাদা জায়গা থেকে এসেছে। সো স্টার্ট। আপনার নাম? देविंदर सिंह कहाँ से? गुजरात। गुजरात। देविंदर सिंह, गुजरात। महेंद्र मैं महाराष्ट्र नासिक से हूँ। ओके। राकेश कुमार हिमाचल। हिमाचल। लोकेश राजपूत राजस्थान। राजस्थान। हाय दिस इज राजीव फ्रॉम दिल्ली। और देख रहे हो तो सब आलादा आलादा जायगा থেকে। दिस इज द ब्यूटी ऑफ इंडिया। जय हिंद। जय हिंद। সমুদ্রপৃষ্ঠ থেকে 13,700 ফুট হাইটে অবস্থিত এই সেলা লেক। প্রায় অনেকক্ষণ ধরে মন প্রাণ ভরে বরফ নিয়ে খেললাম, চারিদিকে ঘোরাফেরা করলাম, আর বরফে ঢাকা পাহাড়ের সৌন্দর্যকে দেখে মন থেকে বললাম মাশাআল্লাহ, তিনি কতই না সুন্দরভাবে বানিয়েছেন আমাদের এই পৃথিবীকে। আর আলহামদুলিল্লাহ যে তিনি আমাকে সেটা দেখার সৌভাগ্য করে দিয়েছেন। এই সেলা লেক তৈরি হয় গ্লেশিয়ার থেকে, আর এই লেকের জল নিচের এই ছোট্ট রাস্তা দিয়ে বাইরে বেরোতে থাকে, আর আশেপাশের পাহাড়ের ঝর্ণার জল মিলিত হয়ে এটা একটা নদীতে পরিণত হয়, যার নাম নোরা রিভার। এই নদী তারপর এগিয়ে চলে তাওয়াংয়ের দিকে, আর তার সঙ্গে একটা রাস্তাও আছে। এবার আমরা জার্নি স্টার্ট করলাম সেই রাস্তা দিয়ে। যতক্ষণে আমি এই নদীর শেষ প্রান্তে পৌঁছাই, ততক্ষণে আপনাদের এই সেলা এবং নোরা নামের পেছনের কাহিনীটা শোনাই। সময়টা ছিল 1962 সাল। অরুণাচল প্রদেশের শেষ সীমান্তে চায়না এবং ইন্ডিয়ার মাঝে যুদ্ধ চলছিল। চাইনিজ আর্মি ইন্ডিয়ান আর্মির প্রায় সবাইকেই মেরে ফেলেছিল, শুধুমাত্র একজনকে বাদে। তার নাম ছিল রাইফেলম্যান যশবন্ত সিং রাওয়াত। তিনি একা বেঁচে থাকার সত্ত্বেও পালিয়ে যাওয়ার সুযোগ না নিয়ে নিজের পোস্ট ছাড়েননি। তিনি চাইনিজ আর্মির সঙ্গে একা যুদ্ধ চালিয়ে গিয়েছিলেন, আর তিনাকে খাবার দাবার দিয়ে ব্যাক সাপোর্ট দিয়েছিলেন এখানকার লোকাল নুরা এবং সেলা, এই দুই নামের দুই বোন। আর তারপর এরা 3 জন মিলে প্রায় 100-রও বেশি চাইনিজ আর্মিকে মেরে ফেলেছিল। কিন্তু দুর্ভাগ্যবশত পরবর্তীকালে তারা চাইনিজ আর্মির কাছে ধরা পড়ে এবং শহীদ হয়। তারপর এই দুই বোনের নামেই কয়েকটা জায়গার নামকরণ করা হয়, যেমন সেলা লেক, সেলা পাস, নোরা রিভার অ্যান্ড নোরা ফলস, যেটাকে আমি একটু পরে আপনাদের দেখাবো। তাওয়াংয়ের দিকে যতই এগিয়ে যাচ্ছি, মনে মনে একটাই কথা ভাবছি, এই যেন রাস্তা নয়, এই যেন স্বর্গদুয়ার। এ পথের এক একটা বাঁক যেন রিসেট বাটনের মতো। যতই এগিয়ে যাচ্ছি পৃথিবীকে, ততই নতুন রূপে দেখছি। বেশ কিছুক্ষণ রাইড করার পর পৌঁছে গেলাম জাং। সেলা পাস হয়ে আসার পর নেক্সট পয়েন্ট হচ্ছে নোরা ফলস বা জাং ফল। বাট আজকে আমাদের যেহেতু অনেক লেট হয়ে গেছে, তাই আমরা তাওয়াং পৌঁছাতে পারবো না। তো ফলসে যাওয়ার আগে আমরা প্রথমে একটা হোমস্টে নিয়ে নিলাম, আর হোমস্টের ভিউ এতটা সুন্দর আর কি। এই জায়গাটার নাম হচ্ছে জাং। এই জাংয়ের এখানটায় হোমস্টেগুলো অনেকগুলোই আছে, আপনারা চাইলে নিতে পারেন। আর এখান থেকে নোরা ফলসটা একদম কাছে,
তো এবার আমরা এখানে একটু জাস্ট রেস্ট করে এবার চলে যাব নোরা ফলসের দিকে। আর এই জায়গাটার কন্ট্যাক্ট ডিটেলস ডেসক্রিপশনে দেওয়া থাকলো, আপনারা চাইলে এখানে বুক করতে পারেন। বাট এখানকার ভিউটা আপনাদেরকে একবার দেখাচ্ছি। এই হোমস্টের রুমটা আপনাদেরকে দেখায়, এত সুন্দর রুম আগে দেখেছেন নাকি অবশ্যই কমেন্টে জানাবেন। গাইস সাইড প্লিজ, বসে থাকবি না। লুক এট দ্য ভিউ। ওহো, একদম ওয়ালপেপার না, একদম রুমের এই জানালা থেকে এরকম ভিউ পাওয়া যায়। এই দুটো ছেলে ভিডিও শুট করতে ব্যস্ত। কিছুক্ষণ রেস্ট করার পরে বেরিয়ে পড়লাম একটা ওয়াটারফল দেখার উদ্দেশ্যে। চারিদিকের সৌন্দর্য উপভোগ করতে করতে এগিয়ে যাচ্ছিলাম, আর মনে মনে ভাবছিলাম কী বা হবে, একটা ওয়াটারফল দেখবো, দু একটা ছবি তুলবো, চলে আসবো। বাট পৌঁছানোর পরে যখন আমি দু চোখ ভরে আমার সামনে তাকে দেখলাম, আমি জাস্ট একটাই কথা বলতে পারি, ইটস আনবিলিভেবল। এই নুরা ওয়াটারফলটি হচ্ছে অরুণাচল প্রদেশের সবথেকে বড় ওয়াটারফল, যার হাইট 300 ফুট। আর এই ওয়াটারফলের স্পিড এতটাই বেশি, এটাকে দূর থেকে দেখে মনে হয় এটা জল না, উপর থেকে যেন দুধ পড়ছে। এই ওয়াটারফল মিলিত হচ্ছে তার পাশ দিয়ে বয়ে যাওয়া তাওয়াং রিভারের সঙ্গে। এই পুরো দৃশ্যটা এক ফ্রেমে দেখে মনে হয় এ যেন স্বপ্ন, যেটা আমি বাস্তবে দেখছি। সো এখন এই যে দেখতে পাচ্ছেন আমার পেছনে এত বড় একটা ওয়াটারফল, এটাকেই বলা হয় নুরানাং ওয়াটারফল বা জাং ফল। এই ওয়াটারফলটা হচ্ছে এই মানে তাওয়াং বা পুরো অরুণাচল প্রদেশের সব থেকে বড় ওয়াটারফল। একবার ক্যামেরাতে না আনাও যাচ্ছে না, এতটা বড়। এই ওয়াটারফলের জল যখন এখানে পড়ছে তখন চারিদিকে এত বেশি ছড়িয়ে যাচ্ছে যে আশপাশে কেউ যেতে পারছে না। অরুণাচল প্রদেশ ঘুরতে এলে এই ওয়াটারফলটা একদমই মিস করবেন না। আর এখানে এসে মিনিমাম 1 ঘন্টা সময় নিয়ে আসবেন, যাতে ফটোশ্যুট, ভিডিও শ্যুট বা পুরো জায়গাটাকে একদম প্রপার ফিল যেন আপনি পান। তার জন্য টাইম অবশ্যই দিতে হবে। আসবেন 5 মিনিট 5টা ছবি তুলে পালিয়ে যাবেন, এটা হবে না। এটা কিন্তু আলাদাই জায়গা। ভিডিওর প্রথমে আপনাদেরকে একটা লেক দেখিয়েছিলাম, সেলা লেক। সেই সেলা লেকটা হচ্ছে এই যে ওয়াটারফল তার উৎসস্থল। মানে সেলা লেকের যে জল, সেখান থেকে একটা নদী তৈরি হয়। সেই নদী এত দূর আসার পরে এটা হচ্ছে তার এন্ড পয়েন্ট। এই ওয়াটারফলেই নদীটা হয় শেষ। আর এই ওয়াটারফলের যে জল, এই জলটা এই সোজা আসছে, আর এখানে পাশে আছে তাওয়াং রিভার। তো তাওয়াং রিভারে এসে জলটা মিলিত হচ্ছে, তারপর এটা চলে যাচ্ছে সোজা তাওয়াং। সকালটা শুরু হলো চায়ের কাপে চুমুক দিয়ে, সামনে অসাধারণ মাউন্টেন্স ভিউ। আজ আমি খুবই এক্সাইটেড, কারণ আজ আমরা যাব তাওয়াং থেকে বুমলা পাস। জাং ভিলেজের হোমস্টে থেকে চেক আউট করার সময় পরিচয় হলো কয়েকজন লোকাল মানুষের সঙ্গে। এদের সঙ্গে কথা বলে বুঝলাম এখানকার মানুষজন খুবই শান্তি প্রকৃতির। अच्छा, ये हाथ में क्या कर रहे हैं? ये माला
हाँ माला जपते हैं। जपते हैं ना। मैं बोल रहा हूँ कि जब आप करते हैं ना ये, तो क्या बोलते क्या है? यो मैंने भी मैं हूँ बोलते हैं। ओके, उसका मतलब? उसका हिंदी मतलब में? ये पाप हाँ, पाप जो किया वो खत्म हो निकले। जाए, खत्म हो जाए। हाँ। हाँ। তারপর আমাদের হোমস্টের ওনার আমাদেরকে এত সুন্দরভাবে যে বিদায় দেবে এটা সত্যি আমরা ভাবতেও পারিনি। जितने भी आपका सफर हो बहुत शांति हो, सुखी हो। এবার আমরা শুরু করলাম আমাদের পরবর্তী রোমাঞ্চকর যাত্রা টুয়ার্ডস তাওয়াং। জাং থেকে তাওয়াংয়ের দূরত্ব হচ্ছে 34 কিলোমিটার। আমাদের পৌঁছতে সময় লাগলো 1 ঘন্টা 10 মিনিটের মতো। তাওয়াং পৌঁছে আমরা প্রথমেই এন্টার করলাম আমাদের আজকের হোটেল স্নোল্যান্ডে। রুমের মধ্যে ব্যাগপত্র রেখে পাশে থাকা দোকানে চলে এলাম আর মন প্রাণ ভরে ব্রেকফাস্টটা সেরে নিলাম। রাস্তায় দাঁড়িয়ে তাওয়াংকে তো একটা ছোট্ট পাহাড়ি শহর বলে মনে করলাম, বাট যখন ড্রোনের চোখে তাকে দেখলাম সত্যি আমি অবাক হয়ে গেলাম। শহরের উঁচুতে অবস্থিত ওই মূর্তিটার খোঁজ নিয়ে জানতে পারলাম ওটা গ্রেট জায়েন্ট বুদ্ধিস্ট টেম্পল। আর প্রাসাদের মতো দেখতে ওটা হচ্ছে ভারতবর্ষের সবথেকে বড় মনেস্ট্রি, তাওয়াং মনেস্ট্রি। মন তো করছে এক্ষুনি যাই আর সব কিছু ঘুরে আসি, বাট ঘড়ি বলছে সময় নেই, কারণ আমাদের যেতে হবে বুমলা পাস। সো এবার স্টার্ট করলাম সব থেকে অ্যাট্রাকটিভ বুমলা পাসের জার্নি। এটার জন্যই এই 2 দিন ধরে আসা, এত কিছু। ফাইনাল ডেস্টিনেশনে আজকে আমরা যাব, সেটা হচ্ছে বুমলা পাস। পুরোপুরি গিয়ার্স পরে নিয়েছি, ভালোভাবে রেডি হয়ে গেছি, কারণ ওখানে টেম্পারেচার অনেকটাই ডাউন থাকে ভাই। তো সেরকমভাবে আমরা রেডি হয়ে তারপর জার্নি স্টার্ট করলাম। বুমলার এই জার্নিতে আমরা প্রথম একটা চেক পয়েন্ট দেবো, সেটা হচ্ছে প্যাঙ্গো পিটিসো লেক। সো প্রথমে আমরা লেকটায় যাব, তারপর সেখান থেকে যাব বুমলা। বেশ কিছুক্ষণ রাইড করার পর পৌঁছে গেলাম পিটিসো লেক। এই হচ্ছে সুন্দর পিটিসো লেক। চারিদিকে উঁচু উঁচু পাহাড় দিয়ে ঘেরা এই পিটিসো লেক সত্যি কি সুন্দর দেখতে। বেশ কিছুক্ষণ এখানে টাইম স্পেন্ড করলাম। লেকটাকে মন প্রাণ ভরে দেখার পর আমরা আমাদের জার্নি কন্টিনিউ করলাম। এই যে পিটিসো লেক পার করে এবার আমরা এগিয়ে চললাম সামনে। এবার আমরা যাচ্ছি বুমলা পাস, আর জার্নিটা জাস্ট অসাধারণ। আর কিছুক্ষণ পর পৌঁছে গেলাম এমন একটা জায়গা যেখানকার রাস্তা জীবনের সমস্ত দুঃখকে ভুলিয়ে দিতে সক্ষম। এই রাস্তার প্রতিটা বাঁক পরিচয় দিচ্ছিল তার রূপের, তার নিস্তব্ধতার। কিছুক্ষণ পর দেখতে পেলাম ইন্ডিয়ান আর্মির পুরনো বাংকার। চায়নার সঙ্গে যুদ্ধের সময় আমাদের আর্মিরা এখানেই নিজেদের সেফ রাখত। এবার আপনাদেরকে দেখাচ্ছি মিলিটারিদের বাংকার। যুদ্ধের সময় মিলিটারিরা কোথায় মাটির নিচে লোকায় সেই জায়গাগুলো আপনাদেরকে দেখাচ্ছি। এখানে অনেকগুলো বাংকার আছে, এই বাংকারগুলো এখন ইউজ হয় না, তো আমরা এখানে যেতে পারি। পারমিশন নিয়ে এসেছি, তারপর আপনাদেরকে দেখাচ্ছি। এই যে দেখতে পাচ্ছেন, এইগুলো সবই হচ্ছে বাংকার।
এখানে অনেকগুলোই আছে, তো একটাতে আমি এন্টার করি। সামনেরটাতেই যদি যাই, এই যে এরকম, এই হচ্ছে বাংকার, এখানে লুকিয়ে থাকে। এইদিকেও একটা আছে, এই হচ্ছে ইনসাইড। এত অল্টিটিউডে আসার পর একটু শ্বাসকষ্ট হচ্ছে, তো প্লিজ অডিওতে সেগুলোকে একটু ইগনোর করবেন, কিছু করার নেই ভাই। আমাদের বাস্তব জীবনে অনেক সময় অনেক ক্ষতি হয়, অনেক টেনশন হয়, ডিমোটিভেশন আসে, আর আমরা তখন ভাবি যে হাল ছেড়ে দেব। বাট এখানকার পাহাড়ের নিস্তব্ধতায় শোনা যায় যে এই সমস্ত ক্ষতি, টেনশন, ডিমোটিভেশনের সঙ্গে লড়াই করে এগিয়ে যাওয়ার নামই হচ্ছে জীবন। আর তার প্রমাণ হচ্ছে এই প্রতিটা পাহাড়ের কোলে লুকিয়ে থাকা বীর শহীদদের বলিদান। এখন আমরা বুমলা পাসের অনেকটাই কাছাকাছি চলে এসেছি, আর সাইডে দেখতে পাচ্ছি একদম বরফের পাহাড়। মানে অ্যাকচুয়ালি বরফের পাহাড় না, পাহাড়ই, বাট বরফ জমে আছে সাইডের পাহাড়টায়। আর বুমলা পাস অ্যাপ্রক্সিমেটলি 5 কিলোমিটার। সো বুমলা পাসের এই জার্নিতে সিনিক ভিউয়ের কোনো কমি নেই, বাস চারিদিকে শুধু ভিউ আর ভিউ। যারা ভিউ পছন্দ করে, মাউন্টেন দেখতে পছন্দ করে, তাদের জন্য এটা স্বর্গরাজ্য ভাই। ওয়াও, দারুণ সুন্দর চারিদিকটা। इतना ये बता, क्यों ऐसे है ठहरा, चल जरा। এই পুরো জায়গাটাই হচ্ছে মিলিটারি এরিয়া, তাই পুরো রাস্তাটাতেই আর্মিদের গাড়ি, অস্ত্রশস্ত্র সবকিছুই দেখা যায়। আমরা এই যে জার্নিটা করছি বুমলা পাসের, এই বুমলা পাস আপনি বাইক বা কার যাতেই যান, আপনাকে একটা পারমিট লাগবে। সেটা আমরা ব্রোকারের মাধ্যমে আগে থেকেই বানিয়ে নিয়েছিলাম। ডেসক্রিপশনে সমস্ত ইনফরমেশন দেওয়া আছে। চারিদিকের মন মুগ্ধকর ভিউ দেখতে দেখতে বুমলা পাসের দিকে এগিয়ে যাচ্ছি, আর মনে মনে ভাবছি প্রকৃতির এত সুন্দর মায়াবী রূপ এই রাস্তায় দেখলাম, যা মুখে বলে সত্যিই বর্ণনা করা অসম্ভব। এরপর আর কিছুক্ষণ রাইড করার পর আমরা পৌঁছে গেলাম আমাদের ফাইনাল ডেস্টিনেশনে, দ্য ওয়ার্ল্ডস ওয়ান অফ দ্য হাইয়েস্ট মোটরেবল রোড, যার নাম বুমলা পাস। সো জাস্ট আর এইটুকু রাস্তা বাকি আছে, এই উঁচু জায়গাটা পেরোবো। সামনে দেখতে পাচ্ছি লেখা আছে বুমলা, আই লাভ বুমলা। এবার আমরা পৌঁছে গেছি বুমলা পাস, হিয়ার ইট ইজ। ও, এটা হচ্ছে পার্কিং। সো পার্কিং আগে বাইকটাকে লাগাই, তারপর এক্সপ্লোর করব বুমলা। সো রাইট নাও আমি দাঁড়িয়ে আছি 15,200 ফিট হাইটে। দিস ইজ দ্য হাইয়েস্ট পয়েন্ট অফ বুমলা পাস। সো এখন রাইট নাও আমাদের বুমলা পাস কমপ্লিট হয়ে গেছে। আমরা ভেতরে এন্টার করেছিলাম, তারপর আমাদের মিলিটারির তরফ থেকে ব্রিফিং করানো হয়। চায়না ইন্দো যে বর্ডার আছে সেই বর্ডারে নিয়ে যায়, সেখান থেকে আমরা ফটোগ্রাফ কালেক্ট করি। মানে 400 টাকা দিয়ে ওখানকার বর্ডারে ফটোগ্রাফি নেওয়া যাবে। ওনারাই সেটা ক্লিক করে দেবে, ওনারাই অন স্পট বের করে একদম ফ্রেম করে দেবে। আমি আপনাদেরকে ফটোতে দেখিয়ে দেবো। আর তারপর ওই সমস্ত জায়গাগুলো দেখে আমাদের যে ইতিহাসটা আছে না, যে যুদ্ধটা হয়েছিল লাস্ট 1962 সালের আশপাশে, সেই যুদ্ধের যে কাহিনীগুলো সেগুলো সব কিছু ওনারা বললেন। তো সব কিছু শুনলাম, শুনে ইমোশনাল অবশ্যই আপনারাও হয়ে যাবেন যখনই শুনবেন, কারণ অনেক ক্ষয়ক্ষতি হয়েছিল, অনেকজন শহীদ হয়েছিল আমাদের ইন্ডিয়ান আর্মি।
এখানে আসার পর এই কয়েকটা অ্যাক্টিভিটি করতে পারবেন। ফটোশ্যুট করার জন্য এখানে অনেক কয়েকটা পয়েন্ট আছে, যেমন এখানে লেখা আছে দেখুন আই লাভ বুমলা। আই লাভ বুমলার একটু নিচে এখানে আছে মেরা ভারত মহান, আর এইদিকে আছে 15,200 ফিটের একটা জায়গা যেখানে আপনারা ফটো করতে পারবেন আর কি, ফটোগ্রাফি। তো তার জন্য একটা পয়েন্ট করা আছে। এই হচ্ছে, আর সামনে দেখতে পাচ্ছেন বর্ডারটা। আর এটা যেহেতু বর্ডার এরিয়া, এখানে বেশি ভিডিওগ্রাফি করা যাবে না, এই বাইরে একটু করা যায়। তো আপনাদেরকে দেখে দিচ্ছি, এই হচ্ছে বাইরের অংশ, আর ওপারে হচ্ছে বর্ডার, ওপারটা হচ্ছে চায়নার পার্ট। সো পেছনে যতগুলো পাহাড় দেখতে পাচ্ছেন ওগুলো সব হচ্ছে চায়নার। তো ওদিকেও ভিডিওগ্রাফি অ্যালাউ নেই, ড্রোন ভিডিও বা সব কোনো কিছু চলবে না ভাই, এটা হচ্ছে সেন্সিটিভ জায়গা। এখান থেকে এবার আমরা চলে যাব মাধুরী লেক বা সাঙ্গেতসার লেক দেখার উদ্দেশ্যে। অ্যাকচুয়াল নাম হচ্ছে সাঙ্গেতসার লেক, বাট আমরা যেহেতু একটা সিনেমা শুটিং হয়েছিল কয়লা মুভি, যেটা শাহরুখ খানের আর মাধুরীর, তো তার নাম অনুসারে ওখানে মাধুরী লেক নাম দিয়ে দিয়েছে মানুষে। তো চলুন এবার ওই দিকটা নিয়ে যাই আর ওই দিকটার বিউটি আপনাদেরকে দেখাই। বুমলা পাসকে বিদায় জানিয়ে এবার এগিয়ে চললাম সাঙ্গেতসার লেকের দিকে। এই মনমুগ্ধকর মায়াবী রাস্তায় রাইড করতে করতে পৌঁছে গেলাম ওয়াই জাংশনে। আই লাভ জংশন। সো এখন আমরা এমন একটা পয়েন্টে দাঁড়িয়েছি, এখান থেকে দুই দিকে ভাগ হয়ে যায় আর কি, একদিকে বুমলা পাস আর একদিকে হয়ে যায় সাঙ্গেতসার লেক। তো এবার আমরা এদিকটাই সাঙ্গেতসার লেকের দিকে যাব। আর এখানে একটা ক্যান্টিন আছে খাবারের জন্য, তো প্রথমে যাই কিছু খেয়ে নিই, তারপর আমরা আমাদের রাইড স্টার্ট করব। এখানে এসে আর্মিদের হাতে এই যে ছোলে ভাটুরে, এটা হচ্ছে আর্মির ক্যাম্প। এখানে বেসিক্যালি আর্মিদের ক্যাফেটেরিয়া আছে, এই ক্যাফেটেরিয়ায় খাওয়া দাওয়া পাওয়া যায়। আমরা ছোলা ভাটোরা দিচ্ছি, এরা আর্মিরা নিজেরাই বানাচ্ছে, তো ওদের হাতের খাবার দেখি কেমন হয়। দারুণ। আমাদের খাওয়া দাওয়া শেষ করে আমি বেরিয়ে পড়লাম সাঙ্গেতসার লেকের উদ্দেশ্যে। আর রানা আর অভি দুজন বলছে আমাদের শরীর খারাপ করছে, তো ওরা তাওয়াং নেমে চলে গেল। সো আমি এখন একা রাইড করছি। এটার ডিস্টেন্স অ্যাপ্রক্সিমেটলি 12 থেকে 13 কিলোমিটার। 12-13 কিলোমিটার যাব, আপনাদেরকে দেখাবো মাধুরী লেক বা সাঙ্গেতসার লেক, তারপর রিটার্ন যাব তাওয়াঙ্গে। তো এবার এই পুরো জার্নিটা আমি একা করছি, তো অ্যাজ এ সোলো রাইড এটাকে আমি কন্টিনিউ করছি। সাঙ্গেতসার লেক ইস तरफ ভাই, জাস্ট লুক এট দ্য ভিউ। এই পাহাড়টার ভিউটা দেখো জাস্ট, ও হো ভাই সাহাব, ওরে এখানে তো আবার বরফ, আইস, ওরে বাপরে মাউন্টেনের যে ভিউ, মেঘ তো একদম নিচে চলে এসেছে, পাহাড়ের ভিউ একদম ভয়ানক রোমাঞ্চকর, কি আর বলবো। নিচে দেখতে পাচ্ছি সাঙ্গেতসার লেক আর উপরে এই পাহাড়ের ভিউ, ও ভাই সাহেব কি জায়গা এটা, এটা না এলে সত্যি মিস করে যেতাম, এটা না এলে সত্যি মিস করে যেতাম। এটা এসেছি, গুড ডিসিশন অ্যাজ অফ নাও, ডিসিশন ইজ গুড। বাকিটা দেখি। তারপর বেশ কিছুক্ষণ রাইড করার পরে পৌঁছে গেলাম একটা ঝর্ণার কাছে, যেটা দেখতে একটু আলাদাই ছিল। কোনোদিন কোনো গ্লেসিয়ার তো যাইনি, সেরকম ওয়াটারফল গ্লেসিয়ারে দেখিনি, তো ছোটোখাটো একটা গ্লেসিয়ারের ওয়াটারফল এখানে দেখতে পাচ্ছি। এত সুন্দর ওয়াটারফলটা, একদম হোয়াইট পুরো বরফ জমে আছে, আর ঠান্ডা ঠান্ডা জল এখান থেকে পড়ছে। এই জল পুরো এই দিক থেকে যাচ্ছে আর একদম মাধুরী লেক সেখানটায় গিয়ে মিলিত হচ্ছে। এই যে মিলিত লেকটা সামনে আছে, নিচে মাধুরী লেক, তো মাধুরী লেকে গিয়ে এই জলটা মিলিত হচ্ছে। একদম মায়াবী জগৎ ভাই, অরুণাচল প্রদেশের এই জায়গাটা একদম মনে হচ্ছে না মায়াবী কোনো একটা দুনিয়া, কোনো একটা আলাদা কোথাও চলে এসেছি, ডিফারেন্ট টাইপের একটা ফিলিংস দিচ্ছে এই জায়গাটি। নাইস নাইস। যদি অরুণাচল প্রদেশের প্ল্যান করছেন তাওয়াং লাইনে, তো অবশ্যই মাধুরী লেক একবার দেখে যাবেন। এটা শুধুমাত্র একটা লেক না, বৈচিত্র্যময় লেক, অনেক ধরনের জিনিস এখানে এক্সপিরিয়েন্স করতে পারবেন। জার্নি কন্টিনিউ করলাম আর কয়েক মিনিট পর পৌঁছে গেলাম সাঙ্গেতসার লেক।
সো বন্ধুরা, ফাইনালি অনেক কষ্টের পরে সঙ্গেতসর লেক, যেটা মাধুরী লেক নামে পরিচিত, কারণ কয়লা সিনেমার একটা শুটিং এখানে হয়েছিল মাধুরী আর শাহরুখ খানের একটা গানের। তো সেই হিসাবে এই লেকটার নাম মাধুরী লেক অনেকে বলে থাকে, বাট অ্যাকচুয়াল নাম হচ্ছে সঙ্গেতসর লেক। ঠান্ডা এতটা বেশি যে আমি ঠিকভাবে কথা বলতে পারছি না, তো একটু ডিফিকাল্টি হচ্ছে কথা বলাতে, বাট জাস্ট ভিউটা দেখো, মানে একটা রোমাঞ্চকর, একটু ভয়ানক এরকম টাইপের একটা ভিউ এই সঙ্গেতসর লেকের। 12,500 ফুট হাইটে অবস্থিত এই লেক কোনো নর্মাল লেক না। এই লেকের মধ্যে থাকা গাছগুলো হচ্ছে এই লেকের ইতিহাস। একটা সময় এখানে জঙ্গল ছিল, এখানে ইয়াক ঘাস খেতে আসতো, কিন্তু 1950 সালে ভূমিকম্পের একটা ভয়ঙ্কর ল্যান্ডস্লাইডের কারণে পাশে থাকা নদীর রাস্তা পরিবর্তন হয় আর তৈরি হয় এই সুন্দর মায়াবী সঙ্গেতসর লেক। আর এখানে ভাই এই সঙ্গেতসর লেকের এই জঙ্গলটায় অনেকগুলো সেই চামড়ি গায়ে বলে না, ওইগুলো দেখতে পাচ্ছি। এই যে বাপরে ভাই, এ ঢুসাতে আসছে যে 3টে, ওখানে একটা 4টে, ওখানে একটা 5টা, অনেক কয়েকটা আছে এখানে, কিন্তু খুব একটা কাছাকাছি যেতে দিচ্ছে না ভাই, যাবো না, রিস্ক নিয়ে লাভ নেই। একজন এমনিতেই সিগন্যাল দিয়ে দিয়েছে, রিস্ক নেওয়ার কোনো মানেই হয় না। আর আমি বেশি লেট করবো না, এখান থেকে তাড়াতাড়ি চলে যাবো। এখানে যে হাওয়াটা দিচ্ছে না, ওটা এত বেশি ঠান্ডা, যার কারণে বেশি ঠান্ডা ফিল হচ্ছে। এতটাও বেশি টেম্পারেচার ডাউন নেই, যত টেম্পারেচার ডাউন এখানে ফিল হচ্ছে। তো ঠান্ডা খুব বেশি লাগছে, বেশিক্ষণ থাকতে পারবো না এখানে। আর এমনিতেও সানলাইট এবার চলে যেতে পারে, আর আমাকে অনেক দূর যেতে হবে। সো আমি এবার তাওয়াং ফিরে যাবো এখান থেকে। সো আমি আর বেশিক্ষণ দাঁড়াবো না, এবার আমি ব্যাক করছি। সো এটাই ছিল সঙ্গেতসর, চলো বাই বাই। I love bro, thank you. সো বর্তমানে আমরা এখন তাওয়াং পৌঁছে গেছি। তাওয়াং পৌঁছে আমরা আমাদের হোমস্টেতে এসে রেস্ট করছি। আর এখানে ঠান্ডা ভাই চরম লেভেলের, আমি কোনো কিছু খুলিনি এখনো পর্যন্ত, যা পড়ে আছি। দ্যাট ইজ ফাইন, রাতের বেলায় চেঞ্জ করে ঘুমাবো, বাট এখনও ড্রেস খুলতে পারছি না, এত বেশি ঠান্ডা এখানে। সো কোল্ড তাওয়াং। গুড মর্নিং এভরিওয়ান। আজ তাওয়াংয়ে আমাদের ডে 2। সানরাইজ দেখা শেষ করে পৌঁছে গেলাম জায়ান্ট বুদ্ধিস্ট টেম্পল। এখানে আসার পর জানতে পারলাম বুদ্ধার এই বিশাল মূর্তির নিচে একটা মন্দির আছে। এই যে স্ট্যাচুটা দেখছেন জায়ান্ট বুদ্ধিস্ট টেম্পলের, এই স্ট্যাচুটা এখানে লাগানো হয়েছিল বা প্লেস করানো হয়েছিল শান্তি প্রতিষ্ঠার জন্য। তো এখানকার মানুষ এটাকে খুব মানে যে ইনি নাকি তাওয়াংটাকে পুরো রক্ষা করে বা দেখে। বেশ কিছুক্ষণ এখানে সময় কাটালাম, তারপর বেরিয়ে পড়লাম পরবর্তী গন্তব্যে, তাওয়াং মনেস্ট্রি। সো এখন চলে এসেছি তাওয়াং মনেস্ট্রির এন্ট্রি গেটটাই। এই হচ্ছে এন্ট্রি গেট। এবার ভেতরে যাব, ভেতরে কেমন কি আছে কি না আছে, কেমন দেখতে আপনাদেরকে দেখাবো। এই মনেস্ট্রি এখানে হওয়ার পেছনে একটা ইতিহাস আছে। আজ থেকে প্রায় 400 বছর আগে মেরাক লামাজি নিজের ঘোড়ায় চড়ে এই এরিয়াতে জায়গা খুঁজছিলেন মনেস্ট্রি বানানোর জন্য। তখন এখানে কোনো শহর ছিল না। হঠাৎ একদিন ওনার ঘোড়া হারিয়ে যায়, আর যখন তিনি খোঁজাখুঁজি করে তো দেখা যায় এই ঘোড়াটি এই পাহাড়ের উঁচুতে ঘাস খাচ্ছে। তখন তিনি এই জায়গার নাম দেন তাওয়াং, যেখানে তা মানে হচ্ছে ঘোড়া, ওয়াং মানে হচ্ছে পছন্দ, এক কথায় ঘোড়া দ্বারা পছন্দ করা জায়গা। তারপর মনেস্ট্রি এখানেই বানানো হয়।
এখানে আছি, আমাদের এত ঠান্ডা লাগছে যে গ্লাভস ছাড়া চলতে পারছি না। আর এই ছেলেগুলোকে দেখো, এরা কিন্তু পাতলা পাতলা জামা পরেই ভাই চলছে, গ্লাভস এবার ইভেন হাতও খালি আছে, এদের ঠান্ডাই লাগে না ভাই, আর আমরা এদিকে কাঁপছি। দিস ইজ কল্ড অ্যাডাপ্টেশন। ওরা অলরেডি এখানে জন্ম, তো এখানে এই ওয়েদারের মধ্যে ওদের অ্যাডাপ্টেশন আছে, তো ঠান্ডা ওদের কিছু মনেই হয় না, আর আমরা এখানে ফেটে যাচ্ছি। और ये आप क्या कर रहे हो? ये साफ सफाई कर रहे साफ सफाई। हम लोग का पूजा होती ना, और ये आग चलाते हैं। ओके, पूजा के टाइम यहाँ पे आग जलते है क्या? हाँ, जाने के बाद हम लोग को उसके बाद काम करना पड़ता है, सब कुछ हटाना पड़ता है। ভাই আমার জীবনে আমি এখনো পর্যন্ত 3 ধরনের প্রেয়ার মেনলি দেখেছি। মুসলিমরা আমরা নামাজ পড়ি, আর যারা হিন্দু, আমাদের যারা হিন্দু ভাই আছে তারা পুজো করে মণ্ডপে, যারা খ্রিস্টান আছে তারা চার্চে যায়, বুদ্ধিস্টের যে টেম্পল তার ভিতরে কেমনভাবে পুজো হয় সেটা আপনাদের দেখাচ্ছি। এই মনাস্ট্রির আনাচে কানাচে ঘুরে দেখলাম, এখানে স্কুল, হোস্টেল, মার্কেট, টেম্পল সব কিছুই আছে। এক কথায় এই মনাস্ট্রি নিজেই একটা ছোট। গত 2 দিন থেকে আমি এখানে আছি, এই তাওয়াংকে এক্সপ্লোর করছি। তাওয়াংয়ে একটা জিনিস একদম বেশি ইউনিক লাগলো এই পুরো সিটিটার ব্যাপারে। শহরটা হয় এরকমভাবে বানানো হয়েছে বা বাই নেচার এরকম। শহরের কি হচ্ছে বলুন তো, সামনে যখন সূর্য উঠছে, মানে সূর্যটা ঠিক শহরের সামনে উঠছে, আর সানলাইট পড়ছে পাহাড়ে, পাহাড় থেকে ধীরে 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 লাইটটা একদম সিটিতে আসছে, মানে একদম সূর্যটা যেন শহরের সামনে উঠছে আর কি। মানে যে যার বাড়ি থেকেই বেরোক না কেন, সামনে সূর্যকে দেখতে হবে। মনেস্ট্রি দেখা শেষ করে হোটেলে ফিরে আসছিলাম, আর আসার সময় পথেই পেলাম তাওয়াং ওয়ার মেমোরিয়াল। এটাই হচ্ছে আমাদের তাওয়াংয়ের ওয়ার মেমোরিয়াল। এখানে আমাদের বীর সেনাদের কিছু কাহিনী আছে, যেগুলো আজ আপনাদের আমি দেখাবো। এই ওয়ার মেমোরিয়ালে এসে দেখতে পেলাম আমাদের বীর শহীদদের কিছু অস্ত্রশস্ত্র আর অনেক স্মৃতি। তারপর ফিরে এলাম হোটেলে। আজকে আমরা তাওয়াং ছেড়ে চলে যাচ্ছি। তাওয়াং ছেড়ে আজকে আমরা যাব সাংতি ভ্যালি। সিনিক ভিউয়ের সঙ্গে রাইড করব, সমস্ত ভিউ দেখাবো, আর সাংতি ভ্যালি কতটা সুন্দর সব কিছু আপনাদেরকে এই ভিডিওতে দেখাবো। কত উঁচু পাহাড় দেখছো, হো হো। मुझको खबर नहीं थी तुमसे मिलके होगा ऐसी रूह मेरी जागने लगी बेकाबू जज्बात थे मिलके जुदा हुए फिर भी आस ना गए पर जो सोचा है वो होता ही नहीं ये जिंदगी ही है ऐसी है ये पता फिर भी जाने ना क्यों इंतजार तेरा मैंने है किया इसको मानने के मुझको प्यार है मिला। কিছুক্ষণ রাইড করার পর পার হলাম নোরানাং ওয়াটারফলস। दूरी होंगी ना ये पूरी है किसी की ना खता তারপর পৌঁছে গেলাম সেলা টানেলে। तू सुनता दिल में है क्या সো এই যে এখন দেখতে পাচ্ছেন, এটাই হচ্ছে ফেমাস সেলা টানেল। এই সেলা টানেলের থ্রু থেকে আমরা এই পুরো পাহাড়টাকে জাস্ট কিছুক্ষণের মধ্যে ক্রস করতে পারবো। এর আগে অনেকটা সময় লাগতো, তো 1 ঘন্টা সময় বেঁচে যায় এই সেলা টানেল হওয়ার পরে। তো এই সেলা টানেলের ভিতরে রাইড করব, আর আপনাদেরকে রাইডিং এক্সপিরিয়েন্সটা অবশ্যই দেখাবো যে এবার টানেলের উপর ভিতর দিকে রাইড করতে কেমন লাগে। আর ফার্স্ট এবার টাইম আমি বাইক রাইড করবো এই ভেতরটাই, সো সেটা অবশ্যই একটা ইউনিক অনুভূতি হতে চলেছে। इंतजार तेरा मैंने है
তো চলো স্টার্ট করা যাক সেলা টানেলের রাইড। রহমান রহিম, চলো। সো স্টার্ট করছি সেলা টানেলের রাইড। এই যে সেলা টানেল, এবারে এন্টার করছি সেলা টানেলের ভেতরে। লাইফে ফার্স্ট এভার টাইম এক্সপিরিয়েন্সিং টানেল রাইড। ওয়াও, কত লাইট দেওয়া আছে ভাই। ও হো, পিক আপ মারতে সেই লাগছে ভাই, বাইকের আওয়াজ একদম সলিড লাগছে। চলো একটু হালকা স্পিড হয়ে যাক এই টানেলের ভেতরে। 60, 61, ওহো কি এক্সপিরিয়েন্স গাইস। ওই সামনে ছোট্ট একটা লাইট দেখা যাচ্ছে, ওটা হচ্ছে টানেলের এক্সিট। এবার আমরা টানেলের বাইরে যাব। এই জাস্ট টানেলের বাইরে বেরোচ্ছি। ও ওয়েলকাম গাইস, ওয়েলকাম। অসাধারণ এক্সপিরিয়েন্স, নাইস। টানেলের মধ্যে রাইড করে অরুণাচলের সিনিক বিউটি দেখতে দেখতে পৌঁছে গেলাম দিরাং। দিরাং থেকে লেফট টার্ন নিলে পৌঁছানো যায় শান্তি ভ্যালি। সেই হিসাবে আমরা লেফট টার্ন নিয়ে কিছুক্ষণ পর পৌঁছে গেলাম শান্তি ভ্যালিতে। এখানে আসার পর ফিল হলো সময় যেন এখানে থেমে যায়, চারিদিক নিস্তব্ধ, এই যেন প্রকৃতির এক শান্ত প্রতিচ্ছবি। আজকে আমরা রওনা দিয়েছিলাম তাওয়াং থেকে শান্তি ভ্যালির উদ্দেশ্যে, আর এখন আমি রাইট নাও দাঁড়িয়ে আছি শান্তি ভ্যালিতে। সত্যি বলতে শান্তি ভ্যালি দেখতে খুবই সুন্দর, চারিদিকে অনেকগুলো ভ্যালি আর যে ভিউ একদম সব ওয়ালপেপার ল্যান্ডস্কেপ। আর একটা নদী গেছে, নদীর চারিদিকে এখানে হোমস্টে আছে। তো থাকা তো অবশ্যই যাবে, বাট আমার সঙ্গে আরও যারা আছে আমার বন্ধু, তারা বলছে নাকি এখানটায় থাকা এখন ঠিক লাগছে না, কারণ সত্যি বলতে সন্ধে হয়ে গেছে আর এই সময়টা এখানে একটু বেশি অফবিট মনে হচ্ছে আর কি। তো যার জন্য আমরা ডিসিশন নিলাম যে শান্তি ভ্যালি ছেড়ে আমরা চলে যাবো, দিয়ে দিরাঙ্গে গিয়ে থাকবো। অ্যাকচুয়ালি দিরাং থেকে শান্তি ভ্যালি আসতে হয়, তো আমরা সেরকম চলে এসেছি এবং এখানটায় দেখলাম, জায়গাটা পুরোটা ঘুরলাম, যে যে জিনিসগুলো দেখার, মানে বেসিক্যালি ভ্যালির যে ভিউ সেটা এখানে দেখার, আর সেটা আমরা দেখলাম। সো এবার আমরা ডিসাইড করেছি দিরাঙে যাবো। দিরাং হচ্ছে এখানকার সিটি আর কি, মানে বড় সড়ো টাউন আর কি বলতে পারেন। অনেক মানুষ আছে এবং অতটা বেশি অফবিট না, এটা একটু বেশি অফবিট, মানে একদম পুরো নিরিবিলি ফিল হচ্ছে ঠিক আছে। তো এবার বাকি সবাইতে কমফোর্টেবল নয়, সো আমরা শান্তি ভ্যালি ছেড়ে দিরাং যাচ্ছি। তো আপনারা যদি খুব অফবিট পছন্দ করেন তো ডেফিনেটলি আসতে পারেন, বাট যদি একটু বেশি অফবিট পছন্দ না হয় তাহলে অ্যাভয়েড করুন শান্তি ভ্যালি, দিরাঙে থেকে যান বা বমডিলায় থেকে যান, ভালো।